হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছে। আজকে তো শীত প্রায় কাছাকাছি চলেই এসেছে, আর আজকে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। বাইরে বিভিন্ন জায়গায় শুনেছি বৃষ্টি হচ্ছে। সো আজকে নভেম্বর রেইন গানটা শোনার জন্য পারফেক্ট একটা সময়। যাই হোক, আমরা প্যারানর্মাল সোসাইটি থেকে সুলতানা আক্তার আপুর একটা ঘটনা পড়ে শোনাচ্ছি। যদিও জানি না গল্পটা আজকে শেষ করতে পারবো কিনা। বাইরে প্রচুর ঝড় ও হাওয়া বইছে এবং ইলেকট্রিসিটি এই অবস্থাতে নেই। সো দেরি না করে আজকের স্টোরিতে চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাড়ির পাশের এক দাদির কাছে শোনা। তার বাড়ি কসবার কোনো একটা জায়গায়। বর্তমানে তিনি চট্টগ্রামে থাকেন। 1999 সালে ঘটনা। দাদি তখন মাঝবয়সী, 3 বাচ্চা ও তার স্বামীকে নিয়ে ঘুরতে যান তার বড় বোনের বাড়ি। বাড়িটি কসবার কোনো একটা গ্রামে। ঈদের পর দিন তারা রওনা হন বাড়ির উদ্দেশ্যে। রাত 9টা নাগাদ ট্রেনটি রাত ভোর রাতের দিকে তাদের কসবা স্টেশনে নামিয়ে দেয়। ঈদের পরদিন ছিল, রাস্তায় কোনো মানুষ নেই আর নেই কোনো গাড়ি। কাঁচা রাস্তা ধরে তারা হাঁটতে থাকেন। কিছু দূর গিয়ে দাদির মনে পড়ল রাস্তায় একটা পরিত্যক্ত শ্মশান পড়বে। ওনার 5 বছরের ছেলে, 3 বছরের মেয়ে আর কোলে ছিল 4 মাসের আরও একটি ছেলে। কেন জানি ওনার ভিতরটা কেঁপে উঠল। তবে দাদা ভাই সাথে থাকায় তিনি কিছুটা সাহস পেলেন। শ্মশানের কাছাকাছি আসতে দাদির কোলে থাকা বাচ্চাটা হঠাৎ লাফিয়ে উঠে কান্না শুরু করে। এবার দাদি আরও ভয় পেয়ে যান, কিন্তু দাদা ভাই আশ্বস্ত করে বলেন একটু পর ফজরের আজান দিবে এবং কিছু নাই, এখন আল্লাহ আল্লাহ করো। দূর থেকে দাদি দেখলেন তার বোনের স্বামী একটা ভ্যান গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। তারপর আর কোনো সমস্যা হয়নি, তারা ভালোভাবে বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছাতে ফজরের আজানও দিয়ে দিল তখন, আর বাচ্চার কান্নাও থেমে গেছে ততক্ষণে। বাড়ি পৌঁছে সবাই বিষয়টা ভুলেই গেল। খাওয়া দাওয়া করে ওনারা ঘুমাতে গেলেন। সারা রাত ঘুম হয়নি কারো, কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় ভুল তাদের। ঘুম ভাঙতেই দেখলেন ওনার ছোট ছেলের গায়ে খুব জ্বর। ওষুধ দেয়া হলো, কিন্তু জ্বর কমছে না। একে একে ওনার 3 ছেলে মেয়ের শরীরে এমনভাবে জ্বর আসতে শুরু করলো। এবার ওনার ভয়টা আরও তীব্র হলো। ডাক্তার না, হুজুর ডাকো, না হয় আমার বাচ্চাগুলারে খাইয়া ফেলবো শয়তান। চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন দাদি। তারপর এক হুজুর ডাকা হলো। ওনার ঝাড়ফুঁকে 2 ছেলে মেয়ে সুস্থ হলেও সুস্থ হয়নি 4 মাসের বাচ্চাটা। হুজুরের মতে ওই দিন ওই রাস্তা দিয়ে আসার সময় খুব খারাপ একটা হিন্দু প্রেত তাদের ওপর আছর করে। যদি তারা সেই সময় এসে গোসল করে পবিত্র হয়ে নিত তাহলে হয়তো তাদের এত সমস্যা হতো না, কিন্তু তারা তা করেনি, বরং আমিষ খাবার খেয়েছে, যার ফলে ওই প্রেত আরও বেশি রাগান্বিত হয়ে তাদের ক্ষতি করার জন্য উদ্যত হয়েছে। হুজুর 3 দিনের সময় চেয়ে বিদায় নেয়, কিন্তু দাদির মনের ভয়ের কাছে হার মানে হুজুরের সময়। হুজুরের কথা না শুনে দাদু ভাই তার এক ভাইয়ের সাহায্যে কোনো এক হুজুর বাবার সাহায্য নেন। ওই সাধু তাকে একটা জীবিত মুরগির শরীর কেটে রক্ত আনতে বলে, যেন মুরগিটা জীবিত থাকে, মৃত না। সাথে আরও অনেক কিছু বলে, আনা হয় সব কিছু। তন্ত্রের সাহায্যে প্রেতকে নাকি সে বন্দি করে আর সেই রক্ত দিয়ে বাচ্চাকে গোসল করায়। কিন্তু সেই রাতে যেন তাণ্ডব আরও বেড়ে যায়। পুরো পৃথিবী শান্ত, শুধু তাদের বাড়ি যেন তাণ্ডবে উড়ে যাচ্ছে। সবাই বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে। পরদিন ওই হুজুরকে আবার ডাকা হলো। তিনি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, শয়তানটা বাড়ির দরজা পর্যন্ত কিভাবে এলো? আমি তো বাড়ি বন্ধ করে গিয়েছিলাম। দাদা ভাই সব খুলে বলার পর তিনি অনেক রেগে গেলেন। বললেন, আপনারা কাফেরের সাহায্য নিয়েছেন, আমি আপনাদের আর সাহায্য করব না। ওইটা কোনো সাধু না, শ্মশানের অঘোরী তান্ত্রিক। সে ওই প্রেতকে বশে আনার জন্য আপনার সন্তানকে বলি দিয়েছে। সব শেষ, আল্লাহকে ডাকুন, বলে তিনি চলে গেলেন। সেদিন রাতেই ছটফট করতে করতে বাচ্চাটা দুনিয়া ছেড়ে চলে গেল। বাচ্চাটার মৃত্যু এত ভয়ঙ্কর ছিল যে তার জিহ্বা বের হয়ে গিয়েছিল, নাক মুখে রক্ত উঠে গিয়েছিল, কিন্তু তখন ওই শয়তান পিছু ছাড়েনি।
বাচ্চাটার শরীর নিতে এসেছিল। মধ্যরাতে দাদাভাই যখন পরদিন জিয়ারত করতে যান, দেখেন কবরের মাটি অর্ধেক উঠানো, কাফনের কাপড় ছিঁড়া, তবে বাচ্চাটা ছিল। হুজুর ডাকানো হয়, আবার নতুন কবর দেয়া হয়। হুজুরের কথা মতো 21 দিন কবর পাহারা দেয়া হয়। এই ছিল সত্য ঘটনা। আমার কাছে এমন আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি শেয়ার করব। ঘটনাটা এত বেশি ভয়ানক ছিল, আমি কি বলবো। আমি যখন গল্পটা পড়ছিলাম আমার জাস্ট গুজবাম্পস হচ্ছিল। এনিওয়েজ আজকের প্রথম ঘটনাটা এখানেই শেষ হচ্ছে। আমি আরও যদিও আমি চিন্তা করেছিলাম আজকের ঘটনাটা বেশ বড় হবে, বাট না, এটা খুবই ছোট একটা ঘটনা, বাট খুবই ইন্টেন্স এবং খুবই ভয়ানক। অঘরী তান্ত্রিকের আমার কাছে আরও অনেক অনেক ঘটনা আছে, আমি ভবিষ্যতে সেগুলো শেয়ার করব। এবং এমন একজনের ঘটনা আমি শেয়ার করব যিনি এখন আর পৃথিবীতে নাই। তার মৃত্যুটাও একটা রহস্য ছিল, যে ছিল আমাদের গ্রুপের খুবই ফেমাস একজন রাইটার। ইনশাল্লাহ আমি সেটা ভবিষ্যতে শেয়ার করব। তো এরই সাথে আজকের প্রথম ঘটনাটি এখানে শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। যিনি লিখেছেন তার নামটা আমি ঠিকঠাক মতো পড়তে পারছি কিনা জানি না, ইনু হোসেন সম্ভবত। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কিছুদিন আগে আমি উত্তরার একটা ঘটনা লিখেছিলাম, বাট তখন সেন্সিটিভ শব্দগুলো ডিরেক্ট লেখার কারণে লেখাটা রেস্ট্রিক্ট করা হয়, তাই বাধ্য হয়ে আবার লিখছি। ঘটনাটা উত্তরার এয়ারপোর্টের পেছনের একটা এলাকার, 2004 বা 5 সাল। আমি খুব ছোট থাকায় অনেক কিছুই আমার স্পষ্ট মনে নেই, তবুও যথাসম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করব। আব্বুর চাকরির সুবাদে সেখানে আমাদের যেতে হয়। সে সময় সেই এলাকাটা ছিল রূপকথার মতো সুন্দর। বিলের পাড়ে সমুদ্র সৈকতের মতো বিস্তৃত জায়গা, আর পাহাড়ের মতো উঁচু উঁচু স্থানে মানুষের বসত বাড়ি। লোকালয় থেকে যখন বিলের ধারে নামতাম মনে হতো পাহাড় থেকে নামছি। বিলের পাড়ে দাঁড়িয়ে প্লেন ওঠানামার সৌন্দর্য উপভোগ করা যেত। আমরা সেখানে যে বাড়িটি ভাড়া নিয়েছিলাম সেটি ছিল পাশাপাশি 2 রুমের একটা বাড়ি। সে আমলে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি সচরাচর কেউ করতো না। ক্লাসিক ডিজাইন ছিল, তো ওই বাড়িটি তারা উঠিয়ে সিমেন্টের আস্তরণ দিয়েছিল মাত্র, কিন্তু রং করার আগেই আমরা জরুরি ভিত্তিতে বাসাটি নিয়ে নিই। আমাদের বাড়িটির চারপাশে ছিল শুধু আমবাগান আর আমবাগান। টয়লেট ঘরের সাথে অ্যাটাচ ছিল না। ঘর থেকে বের হয়ে বাম পাশে প্রায় 10 থেকে 12 হাত দূরত্বে টয়লেট ছিল, আর টয়লেটের পেছনে বন জঙ্গলের মধ্যে ছিল আনারস ক্ষেত। আমাদের বাড়ির পাশে তেমন কোনো বাড়ি ছিল না, তবে আমাদের বাড়ির পেছনের দিকে আরেকটা বাড়ির পেছনের শেষ প্রান্ত ছিল, আর 2 বাড়ির সেই পেছনের স্থানটায় একটা খুবই চিকন গলি ছিল। মনে পড়ে অনেকেই বলতো সেই গলিটা ভালো নয়। তো আমাদের ঘর থেকে বের হয়ে ডান পাশে ছিল ইটের রাস্তা, 2 পাশে গাছপালা আর 2-1টা ঘর বাড়ি। আমাদের বাড়িওয়ালাদের বাড়িটা আমাদের ওই জায়গা থেকে 2-3 মিনিটের পথ। সে বাড়িতে অনেকগুলো মাটির ঘর আর মাঝে মাঝে অনেক বড় উঠান। বাড়িওয়ালারা অনেকগুলো ভাই ছিল, তারা অনেক আন্তরিক। তারা আব্বুকে ও তাদের ভাইয়ের মতো ট্রিট করতো। আমাদের বাসায় আত্মীয়রা বেড়াতে আসলেও ওদের বাসায়ও দাওয়াত করত। গাছ থেকে আম পড়লে সব ভাইদের পাশাপাশি আব্বুর জন্য একটা ভাগ রাখত। মোট কথা, এক কথায় সেই মানুষগুলো অমায়িক ছিল। তো আমরা যখন প্রথম সেই বাড়িতে উঠি তখন বাড়িওয়ালার বাবা খুব বৃদ্ধ, যতটা মনে পড়ে তিনি জুব্বা পরতেন আর প্যারানর্মাল বিষয়ে জ্ঞান সম্পন্ন ছিলেন। আমাদের খুব সিরিয়াসভাবে বলে দিয়েছিলেন সন্ধ্যার পরে দরজায় যদি কেউ 3 বারের কম টোকা দেয় তাহলে যেন দরজা না খুলি। আর ওই এলাকার সবাই নাকি এই বিষয়টা মেনে চলতেন। এটা শুনে স্বাভাবিকভাবেই সবার মনে খুব ভয় ঢুকে গেল। এসবের কারণ জানতে চাইলে অনেকের কাছে অনেক অনেক লোমহর্ষক ঘটনা জানতে পেরেছি ওই একাকে কেন্দ্র করে। ওই এলাকাটা সুন্দর হলেও কেমন যেন নির্জন। দিনের বেলা তো হাঁটতে চলতে একা একা ভয় ভয় লাগতো, আর এসব ঘটনা শোনার পরে তো আরও বেশি ভয় লাগতো। সারাদিন সেখানকার বন্ধুদের সাথে খেলাধুলা করে ভালোই কাটতো, কিন্তু সন্ধ্যা হলেই আমি ভয়ে চুপসে যেতাম। কথা বলতে বা কোনো মুভমেন্ট করতেও ভয় লাগতো। চারদিক এতই নীরব ছিল, মনে হতো বাইরে খুব সামান্য শব্দ হলেও শুনে ফেলবো। তাই ভয়ে থাকতাম না জানি কোন অদ্ভুত বা ভয়ানক শব্দ শুনে ফেলি। এত পরিমাণ ভয় হতো যে ডিপ্রেশনে থাকতাম।
আশেপাশের বাড়িগুলোর দূরত্ব এমন ছিল যে হয়তো আমাদের ঘরে বসে চিৎকার করলেও তারা সম্ভবত ঠিক করে শুনতে পারত না। আব্বু না আসা পর্যন্ত আমাদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত কাটত। সময় যেন পারই হতো না। আব্বু অফিস থেকে ফিরতে ফিরতে ভালোই রাত হতো। আবার আব্বুকে নিয়েও চিন্তা যে সে কিভাবে আসবে। এরপর যখন বাইরে রিকশার আওয়াজ পেতাম মনে হতো যেন প্রাণ ফিরে পেয়েছি। তবুও আব্বু 3 বার নক করার পরে দরজা খুলতাম। রুম 2টা থাকা সত্ত্বেও আমরা 4 জনই এক বিছানায় ঘুমাতাম। কারণ হিসেবে 2টা ধরা যায়। আমি আর আমার বোন খুবই ছোট ছিলাম। ওর বয়স ছিল 8 মাস আর আমি স্কুলে ভর্তি হইনি। আলাদা বিছানায় ঘুমাবার উপযুক্ত না। ওই এলাকার ব্যাপারে বিভিন্ন হরর স্টোরি শোনার কারণে। তো আমরা যে বিছানায় ঘুমাতাম তার ডান দিকটা এবং যেদিকে মাথা দিতাম সেই দিকটা দেয়ালের সাথে লাগানো ছিল, আর বাম দিকটা এবং যেদিকে পা দিতাম সেই দিকটা খোলা ছিল। তো যতটা মনে পড়ে আব্বু দেয়ালের পাশে ঘুমাতো, মাঝে মাঝে আম্মু আর ছোট বোন আর আমি ঘুমাতাম খোলা পাশে। আব্বুর মাথার কাছেই 2 দেয়ালের মিলিত অংশের কোণাটা ছিল। এবার ঘটনার দিন রাতে সবাই ঘুমাচ্ছিলাম। রাত তখন কয়টা বাজে জানি না, তবে হঠাৎ আমি চোখ বন্ধ অবস্থায় দেখতেছি দেয়ালের ওই কোণাটায় একটা বড় বিড়াল বা চিতাবাঘ টাইপের কিছু একটা। জিনিসটা খুবই হালকা হলুদ বর্ণের এবং সম্ভবত কালো কালো ফোঁটা ফোঁটা ছিল। ওটা ভাসমান অবস্থায় বিভিন্নভাবে মুভমেন্ট করছিল। অন্ধকার দেয়ালে প্রজেক্টরের লো লাইট আলো ফেললে যেমন লাগবে দৃশ্যটা ঠিক দেখতে তেমন ছিল। এসব দেখতে দেখতে হঠাৎ আমি চোখ খুললাম। খুব অবাক করা ব্যাপার, মনে হলো আমি চোখ খোলার পরও একই জিনিস দেখতেছিলাম। এভাবে কিছুক্ষণ দেখার পর হঠাৎ সেটা দেয়ালের মধ্যে ঢুকে গেল। ততক্ষণে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। কি হলো এটা? এসব ভাবতে ভাবতে মনে মনে ভয় নিয়ে কখন যেন আমি আবারও ঘুমিয়ে গেছি। রাতে ব্যাপারটা নিয়ে যতই ভয় পেয়েছি আর বাস্তবে মনে হয়েছে সকাল হলে দিনের আলোতে সেটাকে ততটাই অবাস্তব বলে ফিল হচ্ছিল। তবে বিষয়টা নিয়ে প্রায়ই ভাবতাম, আর যখনই ভাবতাম তখন এটাও মনে হতো আমি চোখ খুলেও সেটাকে দেখেছিলাম। যাই হোক, বিষয়টা তেমন পাত্তা দেয়নি। সারাক্ষণ খেলাধুলা, ছোটোছুটি এসবের ভিড়ে ওই কথা মনেই পড়তো না। আর মনে পড়লেও সব ভাবতাম স্বপ্ন ছিল। কিন্তু আমি এই ঘটনাকে স্বপ্ন ভাবতে পেরেছি ততদিনে যতদিন না আমি আম্মুর সাথে সেখানে ঘটে যাওয়া একটা ঘটনা জানতে পেরেছি। আম্মুর ঘটনা। অনেক দিন থাকার পর সেখান থেকে চলে আসার পর একদিন ওই জায়গার হরর ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আম্মু বলছিল আমার সাথেও সেখানে একটা ঘটনা ঘটেছে। সবাই আগ্রহ নিয়ে জানতে চাওয়ায় আম্মুও তার ঘটনা বললেন। ঘটনাটা ছিল এরকম, একদিন আম্মু দিনের বেলায় ঘরে ঘুমাচ্ছিলেন। সময়টা দুপুর নাকি সন্ধ্যার আগে তা ঠিক খেয়াল নেই। তো বিষয়টা আম্মুর কাছে একবার মনে হয় স্বপ্নে দেখেছে, আরেকবার মনে হয় ঘুম ভেঙে চোখ ঘুম অবস্থায় তাকালে যেমন লাগে সেভাবে এই দৃশ্যটা দেখেছে। সে দেখছিল আমাদের টেবিলের সামনে অস্বাভাবিক বড় একটা বিড়ালের মতো কিছু, যেটা তার পেছনে 2 পা ফ্লোরে আর সামনে 2 পা টেবিলের উপর রেখে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে। অস্বাভাবিক বড় বলার কারণেই যে আমাদের টেবিলটা বেশ উঁচু ছিল। সাধারণত বিড়ালের যে সাইজটা থাকে সেই সাইজের বিড়ালের পক্ষে ফ্লোরে দাঁড়িয়ে টেবিল নাগাল পাওয়া সম্ভব না। তো আম্মু এত বড় বিড়াল দেখে ঘাবড়ে গিয়ে সেটাকে তাড়া দেয়। আশ্চর্যজনকভাবে কিছু বুঝে ওঠার আগেই তাড়া খেয়ে বিড়ালটা নাকি দেয়ালের মধ্যে ঢুকে যায়। হলো তো এবার? আমি তো শুনে থ হয়ে গেছি। তখনই আবার বহুদিন পর আমার সাথে ঘটা ঘটনাটা আমার পানির মতো পরিষ্কার হয়ে মনে পড়তে লাগলো। দুজনারই বড় বড় বিড়াল দেখা, নিজেকে সজাগ মনে করা এবং বিড়ালটার দেয়ালের মধ্যে ঢুকে যাওয়া সব কিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে। আম্মুর এই ঘটনা শোনার আগে আমার মনে হাজার প্রশ্ন আসলেও কখনো পাত্তা দেইনি স্বপ্ন ভেবে। কিন্তু এই কাহিনী শোনার পর আর আমার দেখা জিনিসটাকে স্বপ্নে ভাবতে পারিনি। কারণ আমার মনে পড়ে না আম্মু কোনোদিনও সেখানে থাকাকালীন এই কাহিনী আমাদেরকে বলেছে। হয়তো ভয় পাবো তাই বলেনি। আর আমিও বলিনি, স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিলাম। কেউই কারোটা জানতাম না। যদি সেখানে বসে জানতাম আম্মুর বিষয়টা তাহলে ভাবতে পারতাম যে এসব শুনে মনে মনে এগুলা নিয়ে চিন্তা করার কারণে হয়তো স্বপ্নে আমিও তাই দেখেছি।
কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। এরপর আম্মু আমার ঘটনাটা শুনে অবাক হয়ে যায়। এখন যদিও ওই এলাকার বিষয়ে আমরা কথা বলি, তখন আম্মু বলে আমরা এমন একটা জায়গা থেকে আসছি যেখান থেকে কোনোরূপ ক্ষতি ছাড়া আল্লাহর রহমতে আসতে পেরেছি। তো এই ছিল ঘটনা। আরও অনেক ঘটনা রয়েছে, সুযোগ পেলে একে একে লেখা ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা কি কখনো এরকমটা দেখেছেন? মানে স্বপ্নে যা দেখেছেন চোখ খুলেও তাই দেখেছেন? এই ছিল আজকের দুটো ঘটনা। আশা করছি আজকের ঘটনা দুটো আপনাদের বেশ ভালো লাগবে। নতুন কোনো ঘটনা নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। আর আপনারা চাইলে আমাদের প্যারানরমাল সোসাইটি এবং প্যারানরমাল সোসাইটি বিডিতে জয়েন করতে পারেন, এবং চাইলে আমার ইউটিউব চ্যানেল লিয়ানা সানামেও জয়েন করতে পারেন। এবং আপনারা যারা ভৌতিক ঘটনা লিখে পাঠাতে চান, চাইলে আমাদের গ্রুপ অথবা পেজে লিখে পাঠাতে পারেন, অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্টেও লিখে জানাতে পারেন। সো এই ছিল আজকের ঘটনা। আরও একদিন নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন এবং নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন। খুব বেশি ভালো কাটুক শীতের এই মৌসুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।